আমি একজন ভার্সিটি লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10-এ পড়া একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? জাঙ্কুকের কথায় তার মা বিরক্ত হয়ে বলে, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পর এসএসসি এক্সাম, এরপর কলেজে উঠে যাবে। চিন্তা করো না। জাঙ্কুক রাগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরে পাকা যুবক সে। বিয়ে করবে না এমন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চা মেয়েকে বিয়ে? ভাবতেই পারছে না, অসম্ভব। ডান হাতে 2 আঙ্গুল দিয়ে কপাল ফ্ল্যাট করতে লাগলো। মেজাজি চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে। কনুই পর্যন্ত গোটানো হাতা। কনুই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেটে উঠেছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙুল সরিয়ে ছাঁকা চুলের কাছে একটা হাত চালিয়ে নিজেকে শান্ত করার দৃঢ় চেষ্টা চালালো। তবে তাতে সফল হলো না বিন্দু মাত্র। হঠাৎই বসা থেকে উঠে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগমিশ্রিত কণ্ঠে বলে, আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়েছে, তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছো। রেডি হয়ে থেকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব। ওকে? জিয়ন জাংকুকের মা জিয়ন জিন ছেলের কথায় তবদা খেয়ে চেয়ে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে। তারপর রেগে বলে, তুমি লিমিট ক্রস করছো জাংকুক। এটা কি ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। এরপর হঠাৎই মেয়েটার বাবা মারা গেল। মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে। তুমিও মেনে নাও। জাংকুক 2 হাতে মাথার চুল টেনে বলল, উফ, বাবা ঋণ শোধ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছে? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে, তো বাবাই বিয়েটা করে নিক। আমি কোনো বাচ্চাকে বিয়ে করে তাকে কোলে তুলে নিয়ে পিঠে খাওয়াতে পারবো না। সরি। ছেলের কথায় জিন বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। জাংকুককে ধমকে বলল, কি বলছো? বুঝে বলছো? জাংকুক নিজেও থতমত খেয়ে গিয়েছে কথাটা বলে। রাতে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ টুকে ফোঁস করে শ্বাস ফেলল। পিছন থেকে জাংকুকের বাবা আরন গম্ভীর গলায় বলে, তোমাকে বিয়েটা করতে হবে জাংকুক। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যে আমার বৌমাকে নিয়ে রওনা হব, ইনশাল্লাহ। জাংকুক অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা। মূলত জাংকুকের কুকুরবাড়ি গ্রামে। মাঝে মাঝে আসা হয়। তবে এইবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দেবে জানে এই গ্রামে পা রাখত না। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, বাবা, তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে? এরপর তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছো? আরিন ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয়, সময় নিয়ে কি যেন ভাবলেন। এরপর গম্ভীর গলায় বললেন, তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো। ও আমার মেয়ের পরিচয় থাকবে। মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিক বিয়ে হবে ইনশাল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না, তাই না? জাংকুক হাত মুষ্টিবদ্ধ করলো। রাতে তার শরীর কাঁপছে। বাবার কথার পিঠে শুরু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না। সরি বাবা, আমি আজকেই ব্যাক করবো। এই বলে হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। তোর বাইকের চাবিটা দে। জাংকুকের কথায় যে হোক ভুরুকুসকে তাকায়। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, মূলত বাজারের দিকে যাবে বলে। বাইক নিয়েই যাবে। জাংকুক জেহোপের মামাতো ভাই। জেহোপ জাংকুক একই ভার্সিটির লেকচারার। জেহোপ ঢাকাতেই থাকে, চাকরির সুবাদে। ছুটি পেয়ে জাংকুককে সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল একসঙ্গে আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে জাংকুকের দিকে বাড়িয়ে বলল, বাজারের দিকে যাব, তুই বাইক চালাবি? জাংকুক কোনো কথা বলল না। জেহুপের হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। জেহুপ ভুরু কুঁচকালো। জাংকুকের কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছে।
বাইকে উঠে বসার জন্য এক পা তুললে জাঙ্কুক বাইক এক টান দেয়। যেভাবে ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা তপ্তা খেয়ে চেয়ে থাকে জাঙ্কুকের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে। উল্টে পড়তে পড়তে বেঁচেছে। এত বড় ছেলে হয়ে এভাবে মুখ থুবড়ে পড়লে মানিজ্জত কিছু থাকতো না। দাঁত কিরমির করে তাকিয়ে হলো জাঙ্কুকের অদৃশ্য হওয়ার পানে। তার উপর রেখে আছে কে জানে। সেসব রাত তার কাছে এসে ঝেড়ে গেল মামার ডাকে যেভাবে হুঁশ ফিরে। আরএম গম্ভীর গলায় বলে, তোমার ভাইকে বোঝাবে আগামীকাল যেন আমাকে অপমান হতে না হয়, বুঝেছ? যে হোক মাথা নাড়ালো, মানে বুঝেছে, কিন্তু কি বুঝেছে সেটাই তো বুঝলো না। আমতা আমতা করে প্রশ্ন করলো, মামা বলছিলাম জাঙ্কুককে কি বোঝাবো? আরএম যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে জাঙ্কুকের বিয়ে। যে হোক মুখ গোল করে বলল, ও, এইবার বুঝেছি ব্যাপার। বাপ বেটা এই নিয়ে ঝামেলা করেছে, কিন্তু বেটার তো বিয়ে করার স্বাদ নেই। বাপটা বোঝে না, দুজনের যে এক গোয়ালের গরু, দুজনের রাজ্যের সমান সমান। বাপ বলেছে বিয়ে দেবে মানে দেবে, বেটা বলেছে বিয়ে করবে না মানে করবে না। তাহলে জিতবে ডাকে? হুম? একটু থেমে গম্ভীর ভাবনা নিয়ে বলল, মামা আমাকে বোঝাতে বলে গেল, তীর তো বলে গেল না। বেটাকে নিজের মতো ঘাটতারা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার উপর। এসব মানা যায়? আমার মামিটাকে জ্বালিয়ে খাই। ইস, কি কষ্ট আমার মামির জীবনে। দুই ঘাটতারা টুপ করে এসে কোথা থেকে যে পড়লো। কথাগুলো বিড়বিড়ে বলে নিজেই নিজের মুখ চেপে ধরলো। আজ এত বেফাঁস কথা বের হচ্ছে কেন তার মুখ দিয়ে? বাপ বেটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায়? স্কুল থেকে এসএসসির এডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপারে ফুচকা চটপটির দোকান চোখে পড়ল তের। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখল। কোথায় হারিয়েছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না। ফাইনাল এক্সামের খুব বেশি দেরি নেই। যাক, আজ তো সে আর এই দাদু দুজনেই হাজির তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে। পেট পুড়ে খেয়ে তবেই আজ বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরো কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা ভরে যায়। মায়ের হাতে স্পেশাল খাবার, যার নাম মার ছাড়া আর কি বা হবে। এসব ভাবনা আপাতত বাদ রাখলো। ফুচকার দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো। পাথরের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো, কিন্তু এটা তো রাস্তা। এইসব বাদ দিয়ে রাস্তার ওপারে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড় লাগায়। রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক করলো রাস্তার মাঝে। সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে তে বাইকের শব্দ পেয়ে ডান দিক ফিরে তাকালো। তার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনের চাকা তের পায়ের সাথে লাগলে মেয়েটা ধপাস করে উব্বুর হয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তার ওপর। ঠিক যেমন ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপুর হয়ে পড়ে। বাইকে বসা ছেলেটি মেয়েটির উপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও তের পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। ডান পায়ের গিরার একটু উপরে চাকা দ্বারা বাড়ি খেয়ে তে কুঁকড়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। পেটে হালকা চাপ পড়ায় মৃদু স্বরে আর্তনাদ করে উঠল। আজ বোধহয় তার উপরে যাওয়ার টিকিট কাটা হয়ে গেল। মনে মনে আওড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহু। একটু পর নিচের দিকে খেয়াল করে দেখল, না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল। রাস্তা পিচ হওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে। দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে। যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গিয়েছে। ব্যথায় আঁচু পল্লব পানিতে ভরে উঠেছে, যেন টোকা দিলেই টপাটপ পানি পড়বে। তে ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। দুই হাতে তালু জ্বলছে। জাঙ্কুক বাইক থেকে নেমে দ্রুত পায়ে টের নিকট এসে দাঁড়ালো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, হেই, আর ইউ ওকে? ততক্ষণে তে বেশ কষ্ট করে উঠে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কিনা তাই নিয়ে দ্বিধায় ভুগছে। জাঙ্কুকের কথার কোনো উত্তর করল না। এই বেয়াদব লোকটার জন্যই তার এই অবস্থা। ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে তে।
অর্ধেক দাঁড়িয়েও পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবারও ঠাস করে পড়ে যায়। তের মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেল। জাঙ্কুকের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে ডেকে প্রশ্ন করল, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। জাঙ্কুকের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল, যেন মুহূর্তে সেই মেয়েটির মুখে একে থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। সে ভাবছে এই লোকটা যাচ্ছে না কেন। ভাবনার মাঝেই তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে সে ভীত হয়। এই লোকটাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন? ভয়কে তাড়িয়ে ছেলেটার বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, একদম আমাকে ছোবেন না। মেয়েদের ছোঁয়ার অভ্যাস নিয়ে বাইকে বের হন কেন? অসভ্য লোক, যত সব। জাঙ্কুক বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতেই হাত বাড়িয়েছিল, কিন্তু তের কথা শুনে তার হাত থেমে যায়। অর্ধেক উপর হয়ে শক্ত চোখে একবার তের দিকে তাকালো। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। এমনিতেই তার বাবা মা এক বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে তার মাথা ঠিক নেই। মাথা ঠান্ডা করতে বের হলো, এখানে আরেক বাচ্চা এসে জুটল। আবার তাকে ভুলভাল পদবি দিচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। শক্ত মুখাইবের গম্ভীর চাহনির যুবকটি দাঁতে দাঁত চেপে আওড়ায়, ইডিয়ট। এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটি তুলে নিল। তে জাঙ্কুকের ইডিয়ট বলা কথাটা শুনেছে, কিন্তু হাত পা কোমরে ব্যথা পেয়েছে ভালোই। তাই আপাতত শরীরের ব্যথা জর্জরিত হয়ে রইল। তে মাথা নিচু করে লোকটার পায়ের জুতোর দিকে চেয়ে আছে। চাবি তুলে নিয়ে এখনো আমার থামবার মতো তার সামনে দাঁড়িয়ে আছে কেন? বুঝল না। কিছুক্ষণ পর তে মাথা তুলে তাকায়। ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখল। পা থেকে গলা পর্যন্ত তো একদম ঠিক আছে। ধূসর কালার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কোণে পর্যন্ত গুটানো, কিন্তু মাথার দিকে নজর পড়তেই তের চোখ বড় বড় হয়ে গেল। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। এটা মানুষ? মানে সুস্থ মানুষ নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত তো সুস্থই লাগে, কিন্তু মাথার চুল এত বড় কেন? সে এভাবে কাউকে দেখেনি। ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল। কেউ কি পাগল নাকি? ছেলেটার চোখের মনি বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, গাল সমান, মাথা ভর্তি ঝাঁকা চুল, মুখাবয়ের গম্ভীর ছাপ। জাঙ্কুক ফোন কানে নিয়ে কারো সাথে যেন কথা বলছে। তে বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাত তুলে কোমরের একপাশে রেখে বাঁ পায়ের ওপর সব ভর দিয়ে দাঁড়ালো। জাঙ্কুক বাম হাত পকেটে গুঁজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে, খুব সিরিয়াস মোডে। অবশ্য জাঙ্কুক মানেই সিরিয়াস। তার সামনে কেউ জোকস বললেও তার শক্ত মুখাবয়ব থেকে নড়চড় হয় না। সে কেন যেন রাগ লাগলো, চেঁচিয়ে উঠল, লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। তের কথায় জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো তের দিকে। গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন পকেটে রাখে। তের দিকে তাকিয়ে বলে, হোয়াট? তে রেগে বলে, বধির নাকি? একটা মেয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন আপনি, আর এখন ফটফট করছেন। জাঙ্কুক আঙুল উঁচিয়ে শক্ত গলায় বলে, হে লিসেন, জাস্ট স্টপ। তে বিরক্ত হলো। বাদামি চোখের মনে জঙ্গলিদের মতো ঘাড় সমান বড় বড় ঝাপটা চুলওয়ালা ছেলেটার ইংরেজদের মতো শুধু ইংরেজ ঝরছে। তে কণ্ঠে ঝাঁজ ঠেলে বলে, এই বিদেশি বিলাই, বাংলাদেশে ইংরেজদের কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন। জাঙ্কুক হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে টের পানে। তে একটু ভয় পেলে হয়তো। জাঙ্কুক শক্ত কণ্ঠে বলে, আর একটা বাজে কথা বললে থাপড়িয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড গার্ল। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পায়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে তের পাশ কাটিয়ে চলে যায়। তে কোমরে হাত দিয়ে পিছন থেকে চেঁচিয়ে বলে, শালা ঘুষদাতা নিশ্চয়ই মুখ দিয়ে লাইসেন্স পেয়েছে, আর এখন রাস্তায় এসে
আমার মতো বাচ্চার কোমর ভাঙছে, আমাকে ছুটে আসছে, শালা বেয়াদব। জাঙ্কুক বোধহয় টের গলা প্রথমে দ্রুত শব্দ শুনতে পেয়েছে। বাইকের স্পিড বাড়িয়েছে। ইচ্ছে তো করছে এই মেয়ের ওপর ভাগ তুলে দিতে। উফ, এত চাপ নিতে পারছে না। টের খাওয়ার মুড নষ্ট করে দিয়েছে লোকটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। বিড়বিড় করে লোকটাকে বকতে লাগলো। মেয়েটা ভালো, অনেকের কাছে শুনেছি। একটু চঞ্চল, তবে ভদ্র। বাবা নেই, বুঝতেই পারছিস। দেখবি মেয়েটা ছোট হলেও ইয়া বড় বুঝদার হবে। চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে জাংকুক। তার সামনে দাঁড়িয়ে যে হোক তার মামাতো ভাই জাংকুককে বোঝাচ্ছে। জাংকুকের গম্ভীর মুখব্বরের কোনো পরিবর্তন নেই। এক মনে ফোন স্ক্রল করছে। যে হোক হতাশার নিঃশ্বাস ফেলে দোকান থেকে 2 কাপ চা এনে 1 কাপ জাংকুকের দিকে এগিয়ে দিলে জাংকুক গম্ভীর গলায় বলল, ব্ল্যাক কফি আন। যে হোক ভ্রুকুঁচকে বলল, এই গ্রামে তোর জমিদারি ব্ল্যাক কফি কোথা থেকে আমদানি করবো? এটা দিয়ে চালিয়ে নে। জাংকুক কিছু বলল না। যে হোক বুঝলো এ খাবে না। নিজেই 2 কাপ চা সাবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর কাপ দুটো রেখে এসে বলল, বলছিলাম বিয়ে তো হবেই, মেয়েটাও বাচ্চা। তুই চুলগুলো এবার না হয় কেটেই ফেল, নয়তো বাচ্চাটা ভয় পাবে। জাংকুক কথাটা শুনে শক্ত চোখে জেহপের দিকে তাকালো। রাতের অন্ধকারে চায়ের দোকানে মৃদুভাব আলো জাংকুকের মুখে এসে পড়েছে। যে হোক দেখল জাংকুক তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে। যে হোক মেকি হেসে বলল, মিস্টেক মিস্টেক, তোকে তামিল মুভির নায়কদের মতো লাগছে রে। বাচ্চাটা তোকে দেখে ক্রাশ খাবে, সত্যি বলছি। জাংকুক তার ডান হাতে জেহপের কলার ধরে মেজাজি গলায় বলে, আমি কোনো বাচ্চা মেয়েকে বিয়ে করব না। আর একটা বাড়তি কথা বললে তোর গ্রামে তোকে বালি চাপা দিয়ে দেব। যে হোক ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ওকে ওকে, আমার কলার ছাড়, তোকে বিয়ে করতে হবে না। জাংকুক জেহপের কলার থেকে হাত সরিয়ে বাইকের দুপাশে পা দিয়ে বসে টান দিয়ে চলে গেল। যে হোক বিরক্ত হলো, এ আবার কই যায়? জাংকুক কবুল বলে উঠে দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছিল। তার মা নাকি অসুস্থ হয়ে গিয়েছে। এসে দেখেছে সত্যি অসুস্থ হয়ে গিয়েছে। প্রেশার ফল করেছিল। কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার মা বাবা এমন উঠে পড়ে লেগেছে কেন বুঝতে পারল না। বিয়ে করেই ছাড়লো। এইখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে। কোনো দিকে তাকালো না, হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আরএম সাহেব ও জিন বেগম ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। তের মা ভ্রু কুঁচকে তাকায়। ছেলেটা তার সাথে একবারও কথা বলল না। জিন কি ভুল করলেন? আরএমের দিকে চোখ পড়তেই এমন ভাবনা দূর হয়ে গেল। লোকটা তার প্রাক্তন স্বামীর বন্ধু কম, ভাই বেশি। তার মেয়ে এই লোকটার বাড়ির বউ এখন। সেও চিন্তামুক্ত। মেয়েটাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। তে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল? তার বাবা নেই, তাই বলে সে এতই বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না, তাকে বিয়ে করিয়েই ছাড়লো। তার বোনদের থেকে শুনেছে তার বর তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এমনটা কি করে করতে পারলো? নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দেবে? ভাবনার মাঝে তের মা তের ঘরে আসে। মেয়ের মাথায় হাত বোলায়। রোজ বেগম মেয়ের মাথায় চুমু খেয়ে বলেন, আমি তোর মা, খারাপ চাই না তোর। তোর দায়িত্বটা কারো হাতে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হলাম। ও বাড়ি গিয়ে আমার মান রাখবি, কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি। তোর সুখী মুখটা দেখতে চাই। তাই এই বিয়েটা মেনে মন দিয়ে সংসার করবি, কেমন? তের চোখ থেকে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ে। ভাঙা গলায় মাথা নিচু করে আওড়ায়, আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ এই দিন দেখতে হতো না, তাই না মা? সৎ আব্বুরা বুঝি মেয়েদের তাড়ানোর জন্য এভাবে উঠে পড়ে লাগে? তের মা কিছু বলতে পারলেন না। তে নাক টেনে বলল, চিন্তা করো না মা,
আমি আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না, তোমরা ভালো থেকো। কথাটা বলে নিজেই বেরিয়ে গেল। তের মা ছলছল দৃষ্টিতে চেয়ে রইল তের দিকে। তের বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তাকে আবারও বিয়ে দিয়ে দেওয়া হয় তার বাসা থেকে। তে তখন ক্লাস 4-এ পড়ে। বিয়ের আগে সে বলেছিল তার একটি মেয়ে আছে। প্রথম প্রথম ভালোই চলছিল, কিন্তু যত দিন যেতে লাগলো তার স্বামীর যেন তের প্রতি বিরক্তির মাত্রা বাড়তে লাগলো। তেকে সে ভালো রাখতে পারেনি মা হয়ে। এখন মেয়ের একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো। অন্তত এই বাসায় তে যেভাবে থেকেছে এর চেয়ে তো ভালো থাকবে। মা হয়ে আর কি বা চায় মেয়ের জন্য। আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছ, ভালো কথা, তবে এই সাথে সংসারটা আমি করতে পারবো না, এটা মাথায় রেখো। বিয়ে করিয়ে ছেড়ে বউ পেয়েছ, এবার তোমরা দুজন ওর সাথে সংসার করো বসে বসে। এই বাচ্চাকে যেন আমার আশেপাশেও না দেখি। আই রিপিট, ওকে আমার আশেপাশে যেন না দেখি। কথাগুলো বলে হন হন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল জাঙ্কুক। আর এম জিন বেগম দুজনেই হতভম্ব চোখে চেয়ে রইল তাদের ছেলের পানে। এর মাথায় ঘোমটা টানা, মাথা নিচু, চোখ থেকে টুকটুক করে পানি গড়িয়ে পড়ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাই দেখেনি। তার আগে এমন তিক্ত বাক্য শুনে এর ছোট্ট মনটা ব্যথায় ভরে উঠল। আর এম গম্ভীর চোখে ছেলে আটকানো দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। পরপর স্ত্রী জিনের দিকে তাকালে দেখল তার স্ত্রী কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। আর এম গলা ঝেড়ে বলল, তেরা ছেলে তো তোমার, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আজব। জিন ফোঁস করতে করতে বলে, হয়েছে তোমার ছেলেকে বিয়ে করানো, স্বাদ মিটেছে? আর এম ফোঁস করে শ্বাস ফেলে বলে, না মেটেনি। মানে? তোমার লজ্জা করে না? ছেলে একটা বউকে ছুঁড়ে ফেলেছে, আবার আরেকটা করানোর স্বপ্ন দেখছো? আর এম ভোতা মুখে বলে, আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি, সে বিয়ে না হওয়ার আগেই স্বাদ কেন মিটবে? দ্বিতীয় বিয়ে করাবো কেন? জিন নেওয়াজ বাঁকা চোখে তাকালেন স্বামীর পানে। এরপর রাগে গজগজ করতে করতে ধূপধাপ পা ফেলে ঘরের দিকে যান। শব্দ করে বলে, যা ইচ্ছে করো, তোমার ছেলে বউকে যেখানে ইচ্ছে রাখো, আমাকে এসবে জড়াবে না। পিছন থেকে আর এম নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা দূরেই তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর এম নেওয়াজ এগিয়ে গেলেন তের দিকে। তের গায়ে লাল শাড়ি জড়ানো, মাথার উপর লাল হিজাব বাঁধা। আর এম নেওয়াজ তের মাথার উপর হাত রেখে নরম গলায় বলেন, আম্মু, ভয় পাচ্ছ? তে মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায়। আর এম নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলেন। তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত। তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। তার আর একটা ভোলা ভালা ছেলে থাকলে জাঙ্কুকের দিকে আর নজর দিতেন না, কিন্তু ছেলে যে একটাই। তার বন্ধুর এই মেয়েকে ছেড়ে বউ করা বহুদিনের স্বপ্ন। বন্ধু বেঁচে নেই বলে সব ভুলে যেতে পারেন কিভাবে? তের মাথায় হাত বুলিয়ে বলে, এসব কিছু ভুলে যাও, এখন থেকে তুমি আমার মেয়ে, বুঝেছ? আমার মেয়ে আমার বাসায় থাকবে, আর কোনো দিকে মন দেবে না, শুধু পড়াশোনায় মন দিবে, বুঝেছ? তে অবাক হয়। বাড়ির অন্য মানুষদের ব্যবহার যতটা করুন, এই লোকটার ব্যবহার তার চেয়ে 1000 গুণ ভালো। আর এমনি অস্ত্রের হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। তে নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায়। তে আর এমনি অস্ত্রকে চেনে, ইনি তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল, তার ভালো মন্দ জিজ্ঞেস করত। সবচেয়ে বড় কথা, উনি যে তার বাবার বন্ধু ছিল এটা সে জানত, কিন্তু তার পরিবারের কাউকে কখনো দেখা হয়নি। বিয়ে হওয়ার সুবাদে সবাইকে দেখা হলো, সাথে সবার আচরণও দেখা হলো। ডান হাতে চোখ মুছে নিল। তার আব্বু মারা যাওয়ার পর থেকে তার জীবনটা এমনই হয়ে গিয়েছে। তবুও গ্রামে হেসে খেলে দিন কেটেছে, কিন্তু এখানে কি করে থাকবে? জিমিন তার খালাতো বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে। গ্রাম তার ভালো লাগে বেশ।
কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দেবে ঠিক করে। সে কি এই সুযোগ হাতছাড়া করবে? ফটাফট চলে এসেছে খালার বাড়ি। বাবা মা ভাইয়া কেউ রাজি না, তাকে একা যেতে দিবে না কিছুতেই। এরপর সে জেদ দেখিয়ে বলেছে ট্যুরে যাবে না, তবে খালার বাড়ি যাবে। এক প্রকার কাউকে না বলেই ঘুরে এসেছে। এবার কেউ না জানলেই হলো। তার খালা বলবে না। তার খালা তার বান্ধবী বলা হয়। সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তির ছড়াছড়ি। এর মাঝেই একটু আগে তার বাবা ফোন দিয়ে জানায় তার ভাইয়ের নাকি বিয়ে হয়ে গিয়েছে। কথাটা শুনে সে হজম করতে পারছে না। ওপাশ থেকে আরএম নেওয়াজ হ্যালো হ্যালো করছে। এপাশে জিমিনের খবর নেই। জিমিনের খালাতো বোন লিসা ঘরে এসে জিমিনকে এভাবে তবদা খেয়ে বসে থাকতে দেখে অবাক হয়। এগিয়ে এসে জিমিনকে ঝাঁকি দিয়ে বলে, এই কি হয়েছে তোর? খালু ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে, তুই জবাব দিচ্ছিস না কেন? জিমিন রুম থেকে বেরিয়ে ঝাঁকি দিয়ে উঠল। ফোন লাউডে থাকায় লিসা শুনতে পেয়েছে জিমিনের বাবার গলা। জিমিন কোনো রকমে বাবাকে বলল, বুঝেছি বাবা, কালকেই আসছি খালামণিদের সবাইকে নিয়ে। এখন রাখছি, বাই বাই বলেই কল কেটে দেয়। লিসা ভ্রু কুঁচকে চেয়ে আছে জিমিনের দিকে। জিমিন হাতে ফোন রেখে খুশিতে চাপড়ে ধরে লিসাকে। এরপর লিসা দু হাত ধরে ঘুরতে থাকে। হাসতে হাসতে বলে, আপু আপু, অনেক বড় অসাধ্য সাধন হয়েছে, আমার বিশ্বাসই হচ্ছে না। লিসা বিরক্ত হয়ে বলল, তুই কি আমাকে বলবি হয়েছেটা কি? তোর কি বিয়ে ঠিক হয়েছে? জিমিন তার ঘোরানি থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু আপু, বিয়ে আমার ঠিক হয়নি, তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। মানে কার? জিমিন হেসে বলতে থাকে, জাঙ্কুক ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। তুমি ভাবতে পারছো জাঙ্কুক ভাইয়ের বউ হয়ে গিয়েছে? কাউকে না জানিয়ে এভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করবে না তোমরা জানি, কারণ সবাই ভাইয়াকে জানো। সবাইকে না জানানোর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে জাঙ্কুক ভাইয়া নাকি বিয়ে হয়েছে। ওয়াহ, কিভাবে সম্ভব? আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য। লিসা স্তব্ধ চোখে জিমিনের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক ভাই বিয়ে করেছে? তার কাছে অবিশ্বাস্য লাগলো। জিমিন তার ফোন দিয়ে জাঙ্কুককে সরাসরি ভিডিও কল দেয়। সে এক নজর তার ভাবিকে দেখতে চায়। তার ক্যারা নাম্বার 1 ভাইকে বিয়ে করেছে মানে সেই মেয়ে কতটা স্ট্রং হবে সেটা জিমিনের ভাবনায়। জিমিন ফোন দিলে প্রথমবার রিসিভ হয় না। মেয়েটার মন খারাপ হয়, ফোন রেখে দেয়। মন খারাপ করে লিসার দিকে তাকিয়ে বলে, আজ ওদের বিয়ের প্রথম রাত। আমার হয়তো কল করা উচিত হয়নি, তাই না আপু? আসলে এক্সাইটমেন্টে কল দিয়ে ফেলেছি। তখনই জিমিনের ফোন বেজে ওঠে। জিমিন দ্রুত ভাইয়ের কল রিসিভ করে। কিছু বলার আগেই জাঙ্কুক গম্ভীর গলায় বলে, ট্যুর কেমন হলো? জিমিনের হাসি হাসি মুখখানা মুহূর্তেই চুপসে যায়। ঢোক গেলে তার ভাই কিভাবে জানলো সে ট্যুরে গিয়েছিল? সে তো কাউকে বলেনি। জাঙ্কুক টেবিলের ওপর ল্যাপটপ রেখে সোফায় বসে ভার্সিটির কাগজপত্র গুছিয়ে রাখছিল। জিমিনের নীরবতায় কাজ করতে করতে গম্ভীর গলায় বলে, বাসা থেকে বের হওয়া এটাই লাস্ট ছিল তোর। আর তোর পাশে গর্ধব আমার হাতে বেহিসাবে থাপ্পড় খাবে, ওকে রেডি থাকতে বলিস। লিসার কোনো ভাবান্তর নেই। জিমিন বারবার ঢোক গিলছে। কোন দুঃখে যে কল করতে গেল, এখন নিজেই বাস খাচ্ছে। প্রসঙ্গ পাল্টাতে মেকি হেসে বলল, ভাইয়া কংগ্রাচুলেশন। জাঙ্কুক কাজে ডুবে থেকে ভ্রু কুঁচকে বলল, হোয়াট? জিমিন অবাক হলো। বিয়ে করেছে, সে কংগ্রেস করছে, অথচ তার ভাই বলছে কেন সে কংগ্রেস করছে? তার মাঝে আবার এসব কাজবাজ করছে। নতুন বউ রেখে এসব কি করছে তার ভাই? ভাবনা রেখে বলল, ভাবিকে দেখতে চাই, ক্যামেরাটা একটু ঘোরাবে ভাইয়া? জাঙ্কুকের হাত থেমে যায়। রুকুসকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, কার ভাবি? জিমিন বিরক্ত হয়ে বলে, আমার ভাবি, তোমার বউ? কথাটা শোনার সাথে সাথে জাঙ্কুক রেগে ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দেয়। ওপাশে জিমিন তবদা খেয়ে যায়। কি হলো? লিসার দিকে খেয়াল করলে দেখলো সে উল্টো করে শুয়ে পড়েছে। জিমিন এগিয়ে গিয়ে বলল, লিসা আপু, ভাইয়া তো রেগে গেল। লিসা কোনো কথা বলল না।
জিমিন হতাশায় শ্বাস ফেলে বলে, ভাইয়া শুধু হয়তো কবুল বলেছে, বউ মানবে না। এখন কি হবে? লিসা উৎফুল্ল হয়ে বলল, সত্যি? জিমিন ঝাঁকি দিয়ে ওঠে, বুকে থুথু দিয়ে বলে, তাই তো মনে হলো, কিন্তু তুমি খুশি হচ্ছ কেন? লিসা থতমত খেয়ে মন খারাপ করে বলল, এমনি, তুই ঘুমা। গত 2 ঘন্টা যাবৎ জাংকুক ব্যালকনিতে পায়চারি করছে। তার মাথায় আগুন জ্বলছে। কাজে ব্যস্ত হয়ে ভুলেই গিয়েছিল তার গলায় বাচ্চা ঝুলেছে। জিমিন বলায় মনে পড়ল। তারপর থেকেই অসহ্য লাগছে। শরীর থেকে শার্ট খুলে ফেলেছে। উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। জাংকুক ফোঁস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। শাওয়ার অন করে দেয়। চোখ বুজে পুরো 30 মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। শক্তপোক্ত শরীর থেকে পানির কণা চুয়ে চুয়ে পড়ছে। জাংকুকের রাগ যেন কমার নয়। রাগের চোটে হাত মুঠো করে দেওয়ালে দুটো পাঞ্চ মারে। নিজেকে বৃথা সামলানোর চেষ্টা করে। এরপর শাওয়ার শেষে বের হয়ে রেডি হয়ে বাইরে বেরিয়ে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখলো, 12টা 30। তেকে তার শ্বশুর একটা ঘরে দিয়ে গিয়েছে। কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলেছে। শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিল। এরপর নামাজ পড়ে নিল। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েছে। তার ব্যাগে টাফিন থাকে সবসময়। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝেই এই টাফিন তার প্রয়োজন পড়ে। আশেপাশে তাকালো, কোথাও পানি নেই। তাই ঘর থেকে বেরিয়ে এলো। ডাইনিংয়ে পানি আছে নিশ্চয়ই। জিরোবাতির আলোয় ডাইনিং আবছা আলোয় ভরপুর। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। তে লাইট জ্বালালো না। জিরোবাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলোতেই পা টিপে টিপে এগোয়। পাশে কেউ জেগে না যায় সেই ভয়। ডাইনিং টেবিলের ওপর এক জগ ভর্তি পানি পেয়ে খুশি হলো মেয়েটা। কোনো দিকে না তাকিয়ে উল্টো ঘুরে আসতে নিলে হঠাৎই শক্তপোক্ত কিছুর সাথে তার পিঠ ধাক্কা খায়। তে ভয় পেয়ে যায়। এমনিতেই চারদিকে অন্ধকার। ভয়ে ভয়ে চারপাশে একবার চোখ বুলালো। পিছনে ফেরার সাহস পাচ্ছে না। বারবার ঢোক গিলছে। এক হাতে জগ, আরেক হাতে মুখ চেপে আছে। এখনই গলা ফেটে চিৎকার দিলে কি বাজে অবস্থা হতো। জাংকুক বাইরে বের হচ্ছিল। হঠাৎই তার পিঠে এসে কিছুর ধাক্কা লাগে। ভ্রুকুচকে পিছন ফিরে তাকায়। ঝাপসা আলোয় বুঝলো কোনো মেয়ে। গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল। কিন্তু যখন বুঝলো সে বাচ্চা মেয়েটা এটা, রাগ যেন তরতর করে বেড়ে উঠলো আবারও। শরীর উত্তপ্ত হতে লাগলো। আপাতত বাসায় তার মা বাবা ছাড়া কেউ নেই। বাকি এই উটকো ঝামেলা। জাংকুক মেয়েটাকে না দেখলেও খুব ভালোই বুঝলো এটাই সেই মেয়ে। সে মাথা ব্যথা সরানোর ইচ্ছে পালিয়েছে। সে এখান থেকে পালাতে পারলে বাঁচে। দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালো। জাংকুকের কোমর সমান ঝুঁটি করা চুল ডান হাতে টেনে ধরে। হাত ঘুরিয়ে দুবার পেঁচায়। তে ব্যালেন্স সামলাতে না পেরে এবার জাংকুকের বুকে গিয়ে ধাক্কা খায়। জাংকুক বাম হাতে তেকে ঠেলে তার থেকে সরিয়ে দেয়। তবে চুলের গোছা ছাড়ে না। শক্ত হাতে চেপে দাঁতের দাঁত চেপে নিরেট কণ্ঠে বলে, সামনে আসতে নিষেধ করেছি, এজন্য পিছনে এসেছো? তে কেঁপে ওঠে। সে বুঝল এটা তার স্বামী নামক জম। জাংকুক একই কণ্ঠে বলে ওঠে, আনসার মি। তে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চুলের গোছা শক্ত হাতে ধরায় ব্যথা পায় মেয়েটা। দু হাতে জগ চেপে কিছু বলতে যায়। তার মাঝে জাংকুক দাঁতের দাঁত চেপে বলে, আর একবার যদি দেখেছি আমার সামনে পিছনে ডানে বামে এসেছো তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। ড্যামেট। কথাটা বলেই তেকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে। তে কয়েকবার এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায়। তের রাগ লাগলো। সে পানি নিতে এসেছিল। এই বেয়াদব লোকের সামনে পিছনে ডানে বামে কেন যাবে? রাগে উল্টো ঘুরে দাঁড়ায়। আবছা আলোয় দেখলো পিছন থেকে লক্ষ্মীর অবয়ব বেরিয়ে যাচ্ছে। সে হাতে থাকা জগের পানি জাংকুকের দিকে ছুঁড়ে মারে। জাংকুকের পা থেমে যায়। থেকে আর কে পায়। ডান হাতে জগ শক্ত করে ধরে বাম হাতে সেলার কিছুটা উঁচু করে ধরে দৌড় দেয় তার ঘরের দিকে। যেতে যেতে পিছু ফিরে বলে, আপনার পিছনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। এমন ভদ্র বাবার এমন বেয়াদব ছেলে কিভাবে হয়েছে আল্লাহই জানে। কথাগুলো বলাও শেষ।
তার ঘরে পৌঁছানো শেষ। ঠাস করে দরজা লাগিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে জাঙ্কুক সাপের মতো ফুসফুস করছে, মাত্র গোসল করে বেরোচ্ছিল, আর এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো এক জগ পানি ঢেলে দিয়েছে, আবার তাকে বেয়াদব বলে গেল। ইচ্ছে করছে দরজা ভেঙে এই মেয়েকে পাগলা কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে। ধূপধাপ পা ফেলে বাইরে বেরিয়ে যায়। দরজা আটকে দু হাতে ঝাঁকড়া চুল টেনে ধরে, কয়েকবার এপাশ ওপাশ করে গায়ে জোরে দরজায় একটা লাথি বসায়, হিসিয়ে একাই বলে, আই জাস্ট কিল ইউ ইডিয়েট গার্ল। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে তে অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে। পানি নিতে গিয়ে ফাঁকা জগ নিয়ে চলে আসলো। আবার তার রাগও হলো। কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে, অমন বরের পিছনে তে ঘুরবে? সে অত সস্তা নাকি? ঠিক করেছে, পানি ছুঁড়েছে। যা বলেছে সেটাও ঠিক বলেছে। সে এত সাদাসিধে নয়, কিন্তু সে যা করলো আর বলল আগামীকাল তার কি হবে তা ভেবেই একটা ঢোক দিল। আবার ভাবলো কিছুই হবে না, এই লোকের বাবা খুব ভালো। এটা ভেবে একটু সাহস উদয় হলো তার মনে। মাথা ব্যথা বাড়তে লাগলো। পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে? বিরক্তির নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়লো। এই মাথা ব্যথা আজ তার ঘুম হবে না। অনবরত বেল বাজানোর শব্দে যে হোক বারবার এপাশ ওপাশ করছে। ঘুমের মাঝেই বিড়বিড় করলো, কোন মাতাল রে, মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস, বেটা বেয়াদব, যা ভাগ। বিড়বিড় করতে করতে আবারও ঘুমিয়ে যায়। না, থামাথামির নাম নেই। যে হোক বিরক্তিতে চোখ মুখ কুচকে পিট পিট করে চোখ খুলে তাকায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখল, 1:20। যে হোক অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে জাঙ্কুককে দেখে ঘুম উড়ে গেল। বউকে রেখে তার কাছে এসেছে কেন? নাকি সে তার ভাইকে একটু বেশি মিস করছে বলে মাতাকে জাঙ্কুক রূপে দেখছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো। একে মিস করবে কোন দুঃখে? এর ঝাড়ি আবার কোন বলদ মিস করবে? দু হাতে চোখ কষলে বলে, কে তুমি বৎস? জাঙ্কুক বিরক্ত হয়ে জেহোপের পাশ কেটে ভিতরে গেল। জেহোপ দরজা আটকে পিছু পিছু আস্তে আস্তে বলল, কি রে, উত্তর দে, এত রাতে এখানে কি? বউ বের করে দিয়েছে? ছি ছি ছি, একটা বাচ্চা তোকে বের করে দিল? বিয়ে করতে না করতেই এই হাল? জাঙ্কুক রেগে জেহোপের কলার ধরতে নিলে জেহোপ মেঘে হেসে বলে, শরীরে কিছু নেই, কলার কই পাবি? তোর প্রবলেম হলে আমি সাথ পড়ছি। জাঙ্কুক জেহোপের চুল মুষ্টি করে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, আর একটা বাজে কথা বলবি না, স্টপ। জেহোপ কাঁদো কাঁদো সুরে বলল, ঠিক আছে ঠিক আছে, আমার সব এমন টানাটানি করার কোনো মানে হয়? কবে না জানি পুরো সম্পদ ধরো টান দিয়ে দিস। সর সর। এই বেয়াদব ভাঙা রেডিওকে কিছু বলেও লাভ নেই। জেহোপ ভুরু কুঁচকে বলে, কেউ কি মরেছে? 40-এর দাওয়াত দিতে এসেছিস? আমি নিজেই চলে যেতাম, এত কষ্ট করে আসলে কেন? জাঙ্কুক শক্ত চোখে তাকালো জেহোপের দিকে। জেহোপ মেকি হেসে বলে, জানি জানি, এসব আমার ধর্মে ঠিক নয়। এভাবে তাকাচ্ছিস কেন? একটু মজা করতে দেয় না? কি দিনকাল আসলো। জাঙ্কুক তার শরীর থেকে হালকা ভেজা শার্ট করে ছুঁড়ে ফেললো জেহোপের বিছানায়। উপুর হয়ে শুয়ে পড়লো। জেহোপ ভুরু কুঁচকে বলল, আরে, এটা আমার বিছানা, তুই তোর বাড়ি যা, কাল ভার্সিটি আছে, একটু ঘুমাতে দে। জাঙ্কুক চোখ বুজে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। জেহোপ হাঁ করে তাকালো। তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে বলছে, ডোন্ট ডিস্টার্ব মি। বাহ, নাইস জোকস। দাঁত কিরমির করে জাঙ্কুকের গায়ের ওপর ধপ করে শুয়ে পড়লে জাঙ্কুক এক লাথি দিয়ে জেহোপকে ফেলে দেয়। জেহোপ ঠাস করে মেঝেতে পড়ে, চোখ মুখ কুঁচকে নেয়। জাঙ্কুক চোখ বুজে, যেন কিছুই হয়নি। জেহোপ কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, শালা সন্ন্যাসী, বউকে মানবি না ভালো কথা নয়, কিন্তু এখানে এসে আমার ঘুম কাড়ছিস কেন? এটা তো আমারও ভালো কথা নয়। তোর বউকে আমায় দিয়ে দে তো, তুই তোর বাড়ি বিদায় হোক। জাঙ্কুক পাশ থেকে একটা বালিশ নিয়ে জেহোপের দিকে ছুঁড়ে বলল, রেডিও অফ করে ঘুমা। জেহোপ দাঁত কিরমির করলো।
বালিশ নিয়ে ঠাস করে মেঝেতেই শুয়ে পড়ল। যার এমন বন্ধুরূপী ভাই আছে তার জীবনে এর চেয়ে বেশি সুখ নেই। কিছুক্ষণ পর জাঙ্কুক শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায়। চোখে মুখে পানি দিয়ে এসে জেহবকে পেটে পা দিয়ে খোঁচায়। জেহব রেগে বলল, আবার কি রে ভাই? ঘুমোতে দে। সবাই তোর মতো রোবট নাকি? সারা রাত জেগে কাল ক্লাস নিতে পারবো না, ঘুমোতে দে। জাঙ্কুক গম্ভীর গলায় বলল, উপরে যা, ঠান্ডা লাগবে। জেহব বালিশ নিয়ে উঠে দাঁড়ালো। পরনে ট্রাউজার উপর দিকে টেনে তুলে মুখ পাকিয়ে বলল, ঢং দেখ, আলগা পিরিত। জাঙ্কুক কিছু বলল না। জেহবের পাশে গিয়ে শুয়ে পড়ল। জেহব জাঙ্কুককে চাপড়ে ধরলে জাঙ্কুক রেগে বলে, আরেকটা লাথি খেতে না চাইলে দূরে যা। জেহব অসহায় মুখ করে আবারও চাপড়ে ধরল। কোলবালিশ পেলে কে ছাড়ে। জাঙ্কুক ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুঝল। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও জাঙ্কুকের চোখে ঘুম ধরা দেয় না। এভাবে কেউ চাপড়ে ধরলে ঘুমানো যায়? একটু পর পর জেহবকে খোঁচাতে লাগলো পা দিয়ে। জেহব ঘুমের মাঝেই বিরক্ত হয়ে জাঙ্কুককে আবারও চাপড়ে ধরে। জাঙ্কুক রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সে জানে এই বেয়াদবটা তাকে ঘুমাতে দেবে না। আজ আর তার ঘুম হবে না। বিরক্তির শ্বাস ফেলে ব্যালকনিতে যায়। বসন্তকালের শুরু। প্রকৃতি জুড়ে মিটিমিটি ঠান্ডা বাতাস। মাঝরাতে দমকা হাওয়া জাঙ্কুকের উদাম শরীর ছুঁয়ে দেয়। জাঙ্কুক গভীর মুখাবয়ে এক মনে চেয়ে থাকে। তার মনে কি চলে সেই জানে। মেয়েটার ফেলা পানি গায়েই শুকিয়েছে। কথাটা মনে পড়তে মেজাজ সোজা 160 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে লো থেকে হাই হয়ে গেল। এই পুচকি মেয়ে আজ এসে আজকেই তার গায়ে পানি ছুঁড়েছে। এত সাহস হলো কি করে? ডান হাত পকেটে রেখে এপাশ ওপাশ পায়চারি করতে করতে এক সময় দাঁড়িয়ে যায়। বাম হাতে দেওয়ালের সাথে একটা পাঞ্চ মারে। এই পাঞ্চ ওই মেয়ের মুখে মারতে পারলে হয়তো রাগ কিছুটা কমতো। জাঙ্কুকের সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করে কেটেছে। সারা রাতে মোটামুটি 1 প্যাকেট সিগারেট পোড়ানো শেষ। ইদি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতে 2 আঙ্গুলে ধরে বার কয়েক টোকা দিল। এরপর আবারও ঠোঁটের ফাঁকে ছেড়ে কয়েকবার শূন্যে ধোঁয়া ছুড়ল। সিগারেটের অবশিষ্ট ছোট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। আবারও খানিক পায়চারি করলো। ফজরের আজানে জাঙ্কুক দাঁড়িয়ে যায়। আকাশ পানে চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল। সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তবে জাঙ্কুকের মাঝে কোনো ভাবান্তর নেই। আজান শেষে ওয়াশরুমে গিয়ে উজু করে বের হলো। ঘরে নামাজ পড়ে জেহবকে ঠেলতে লাগলো। জেহবের নড়চড় নেই। বিরক্ত হয়ে জোরে সোরে একটা লাথি দেয়। জেহব ঘুমের মাঝেই ঠাস করে পড়ে যায় বিছানা থেকে। কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলে, কোন বেয়াদব আমায় ফুটবল ভাবছিল রে? আরে ভালো করে দেখ, আমি মানুষ। জাঙ্কুক পাত্তা দিল না জেহবের কথা। সে চুপচাপ শুয়ে পড়ল। এদিকে জেহবের ঘুম উড়ে যায়। ধরফর করে উঠে বসে। কাল রাতে একবার পড়েছিল, এখন আবার। ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকিয়ে দেখল জাঙ্কুক আয়েশ করে শুয়ে। দাঁতে দাঁত চেপে বলল, এই মির্জাফরদের মতো আচরণ করা বন্ধ করবি তুই? ইস, কোমরটা গেল আমার। জাঙ্কুক চোখ বুঝে বলে, 2 ঘন্টা পর ডেকে দিস, ঘুম থেকে উঠে যেন 1 কাপ ব্ল্যাক কফি পাই। জেহব দাঁত কিরমির করে বলে, আমাকে তোর কাজের মাসি মনে হচ্ছে? না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। জেহব উঠে দাঁড়ালো। ইচ্ছে করলো জাঙ্কুকের পাছায় 1 লাথি দিয়ে একদম এর বাড়ি পাঠিয়ে দিতে। শালা বেয়াদব, তার জীবনটা ভেঙে খায়। সাধে কি আর বলে তার মামের কপাল পড়েছে। এমন ঘাটতারা জামাই ছেলে নিয়ে যে কিভাবে সংসার করলো তা ভেবেই জেহবের মনে হয় তার মাথার চুলে পাক ধরে যাবে। এইসব রেখে সেও নামাজ পড়তে গেল। সকালে উঠে নামাজ পড়ে নিল। মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যাস তার। তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও তার ঘুম আসবে না সে জানে। ভোরের আলো ফুটেছে। ঘরের দরজা খুলে তে চুপি চুপি এদিক ওদিক উঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরোলে তার সামনে শাশুড়িকে দেখে স্ট্যাচু হয়ে যায়।
জিন গম্ভীর মুখে তের দিকে চেয়ে আছে। তে তার শাশুড়ির তাকানোয় মাথা নিচু করে দিল। জিনিয়াস গম্ভীর গলায় বলে, জাংকুক কোথায়? তে মাথা নিচু করে ভ্রু কুঁচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকেই প্রথম শুনলো। এই বাড়িতে কে কে থাকে সে তো জানে না। এই বেটা আবার কে? আর তাকেই বা জিজ্ঞেস করছে কেন? জিনিয়াস কর্কশ কণ্ঠে বলে, কি হলো, কথা বলছো না কেন? তে ঝাঁকি দিয়ে ওঠে। আমতা আমতা করে বলে, জি আসলে আমি তাকে চিনি না। আপনি যদি বলতেন সে এই বাড়ির কোন সদস্য। জিনিয়াস বিরক্ত হয়ে বলল, নিজের স্বামীর নামটাও জানো না? বিয়ে করেছো কেন তাহলে? তে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আসলে স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল, তবে মুখ নিষ্পিস করলো কিছু কথা বলার জন্য। অমন বেয়াদব্বরের নাম জানারও দরকার নেই তার। কালকে রাতের কথা মনে পড়ল। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। এত রাতে ভালো ছেলেরা তো বাইরে যায় না। মুখ ফসকে বলে দেয়, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত। আপনার খোঁজ নেওয়া উচিত। জিনিয়াস থমকে বলেন, থাপ্পড় খাবে আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে। এরই মাঝে আরেমনিয়াস ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ওকে এভাবে বকছো কেন? ও আমার ছেলের নামে উল্টাপাল্টা বলছে। একে তো স্বামীর নাম ধাম কিছুই জানে না, তার উপর আবার অপবাদ দিচ্ছে। আরেমনিয়াস ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি রান্নাঘরে যাও, আমি জাংকুকের খোঁজ নিয়েছি, ও চেহপের বাড়ি আছে। জিনিয়াস গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। তে মাথা নিচু করে মুখ পাকালো। মা ছেলে এক গোয়ালের গরু, মুখ থেকে শুধু নিম পাতার রস ঝরে। আরেমনিয়াস তেকে বলে, নামাজ পড়েছ আম্মু? তে অমায়িক হেসে বলল, জি আঙ্কেল। আমি এখনো আঙ্কেল? বাবা হই তোমার, বাবা বলবে। তে এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলে, জি আচ্ছা বাবা।